নমস্কার, স্মার্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ঘন্টা বেজে গেছে, তাই শেষ মুহূর্তে এসে তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি দশম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মন দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখার পরে তোমাদের এই অধ্যায় সম্পর্কে যত রকম প্রশ্ন পড়বে সবই ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যে জিনিসটি দেখব, মহাবিদ্রোহ। এই অধ্যায়ের প্রথম যে টপিক ছিল সেটি ছিল মহাবিদ্রোহ কি? যে 1857 সাল মহাবিদ্রোহ কি হয়েছিল কাদের সঙ্গে? ভারতীয়দের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো। এবং সেই যে বিদ্রোহটা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তাই যেহেতু অনেকগুলো অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই সময়, তাই এই বিদ্রোহকে বলা হয় মহাবিদ্রোহ। এই বিদ্রোহ আরো অনেক নামে আমরা চিনি, সেগুলো আমরা কি করব পরে পরে জানবো। নেক্সট আমরা এখান থেকে জানবো মহাবিদ্রোহের কারণ। মহাবিদ্রোহের প্রধানত 4টা কারণে ভাগ করা হয়েছে। এক কি? রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কি? যে লর্ড ডালহৌসি যে ব্যক্তিরা ছিল সে কি করেছিলেন? শর্ত বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন, যার ফলে কিছু দেশীয় রাজ্যগুলোকে বিভিন্ন শর্ত দিয়ে তাদের জায়গাগুলো দখল করে নিত। এছাড়াও অযোধ্যা দখল, দেশীয় রাজাদের অপমান, এইগুলি কি ছিল? এইগুলি ছিল রাজনৈতিক কারণ। কার রাজনৈতিক কারণ? মহাবিদ্রোহ। নেক্সট অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কি? যে এখানে অতিরিক্ত কর চাপানো হয়েছিল। কাদের উপর চাপানো হয়েছিল? কৃষকদের ওপর কি করা হয়েছিল? অতিরিক্ত কর চাপানো হয়েছিল। এছাড়াও দেশীয় শিল্পের ধ্বংস ঘটে এবং তাঁত শিল্পের অবনতি ঘটে। এইসব কারণের জন্য এখানে কি করা হয়েছিল? এইসব কারণের জন্য মহাবিদ্রোহ হয়েছিল। নেক্সট কি? সামাজিক ও ধর্মীয় কারণ। তার মধ্যে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, ধর্মান্তরের ভয়, ঠিক আছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হতো। এইসব বিভিন্ন কারণে এরা কিন্তু মহাবিদ্রোহ ঘটেছিল। নেক্সট কি? সামরিক কারণ। সামরিক কারণটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে। এক, বৈষম্যমূলক কর। ঠিক আছে, সৈন্যদের কি করা হতো? একই কাজের জন্য ভারতীয় সৈন্যদের কম টাকা দেওয়া হতো, সেম কাজের জন্য ইংরেজদের ভারতীয়দের থেকে অনেক বেশি টাকা ওরা কিন্তু পেত। এর ফলে কি করে? ভারতীয় সৈন্যরা বিদ্রোহ করে। ওকে, আর কি তৎক্ষণাৎ কারণ কি? তৎক্ষণাৎ কারণের মধ্যে এনফিল্ড রাইফেলের ব্যবহার ছিল, যেখানে কি করতে? ওদেরকে কার্তুজ ভরার জন্য শূকরের মাংস বা শূকরের যে চামড়া দিয়ে ওখানে মুখ দিয়ে কাটতে হতো, যার ফলে হিন্দু ধর্মে কি হয়েছিল? যে শূকরের মাংস বা শূকরের চামড়া যদি আমরা মুখে নিই তাহলে আমাদের ধর্ম কি হবে? থাকবে না। এটি ছিল তৎক্ষণাৎ কারণ। এরপরে বিদ্রোহের সূচনা। বিদ্রোহের সূচনা কি? 29 মার্চ 1857। কত তারিখ? 29 মার্চ 1857 সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেন। কে? না, মঙ্গল পাণ্ডে। কবে বিদ্রোহ করেন? 29 মার্চ 1857 সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেন। 8 এপ্রিল কি হয়? মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। তাহলে 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিল এবং 8 এপ্রিল তাই কিন্তু ফাঁসি দেওয়া হয়। এর ফলে কি হয়? একটা বিশৃঙ্খল অবস্থা ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়। 10 মে 1857, ঠিক আছে, এখানে কি করে? মিরাটে সিপাহীরা বিদ্রোহ শুরু করে। মিরাটে কত সালে? 57। 10 মে 1857 সালে মিরাটে সিপাহীরা কি করে? ওরা একটি বিদ্রোহ ঘোষণা করে। ওকে, বিদ্রোহীরা দিল্লি দখল করে এবং দ্বিতীয় বাহাদুর শাহকে এখানে কি করা হয়? সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, দ্বিতীয় বাহাদুর শাহকে। এবং লর্ড ডালহৌসি কর্তৃক শর্ত বিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে ঝাঁসি, সাতরা, নাগপুর ইত্যাদি গ্রাস করে। এইসব কারণের জন্য কি করা হয়? ওকে, এবার দেখবো যে কে কোন স্থানে নেতৃত্ব দিয়েছিল। আমাদের সিপাহী বিদ্রোহে কে কোন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন? প্রথমে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে নেতৃত্ব দিয়েছিলেন। মিরাটে মিরাটে কে করেছিলেন? সিপাহীরা কি করেছিলেন? ওখানে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দিল্লিতে বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ বলতে পারো। কানপুরে নানা সাহেব। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। এটা হবে গোয়ালিয়রে কে করেছিলেন? তাঁতিয়া টোপি এবং রানী গোয়ালিয়রের তাঁতিয়া টোপি ও রানী লক্ষ্মীবাই বিদ্রোহ করেছিলেন। লখনৌতে করেছিলেন বেগম হজরত মহল। কে করেছিলেন? বেগম হজরত মহল। বিহারে কুনওয়ার সিং বিহারে বিদ্রোহ করেছিলেন। এবং ফৌজাবাদে করেছিলেন মৌলভী আহম্মদ উল্লাহ শাহ ফৌজাবাদে বিদ্রোহ করেছিলেন। এই ছিল বিদ্রোহের লিস্ট, তোমরা কিন্তু এটা দেখতে পারো। ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেন পড়বে। ঝাঁসিতে কে বিদ্রোহ করেছিলেন?
গোয়ালিয়র যদি বলে তোমরা তাঁতিয়া টোপের নামটাই আগে লিখবে। রানী লক্ষ্মীবাই কিন্তু এতটাই গোয়ালিয়রে অ্যাক্টিভ ছিলেন না। ওকে, নেক্সট কোন কোন অঞ্চলে বিদ্রোহ হয়নি? কোন কোন অঞ্চলে হয়নি? প্রথমে যে অঞ্চলে হয়নি সেটি হচ্ছে বাংলা। বাংলায় কিন্তু কোনো বিদ্রোহ হয়নি। আর হয়নি কি? পাঞ্জাবের অধিকাংশ অংশ। পাঞ্জাবের বেশিরভাগ অংশে কিন্তু এই বিদ্রোহের আগুন কিন্তু জ্বলে ওঠে। বোম্বাই প্রেসিডেন্সিও তাই, সেখানেও কোনো বিদ্রোহ হয়নি। আর মাদ্রাজ প্রেসিডেন্সিও তেমন কোনো কিন্তু বিদ্রোহ হয়েছিল বলে আমাদের জানা নেই। আর হায়দ্রাবাদেও কোনো বিদ্রোহ হয়নি। এবং সর্বশেষ কাশ্মীরেও কোনো কিন্তু এখানে বিদ্রোহ হয়নি। তাহলে এই অঞ্চলগুলো বিদ্রোহ হয়নি। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কোন অঞ্চলে বিদ্রোহ হয়নি, এখান থেকে একটা অঞ্চল তুলে দিল, বা এদের মধ্যে কোন অঞ্চলে বিদ্রোহ হয়েছিল, এখান থেকে তিনটা তুললো, একটা বিদ্রোহী অঞ্চল তুললো। ঠিক আছে, সেখানে তোমাদের কিন্তু উত্তরটা লিখতে হবে। এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ, 1 নম্বর কি? সর্বভারতীয় ঐক্যের অভাব। গোটা ভারতবাসী কিন্তু এই বিদ্রোহটাকে সমর্থন করেনি। নির্দিষ্ট নেতৃত্বের অভাব। ঠিক আছে, দেখবে একটা ক্লাবে যদি 10 জন সভাপতি থাকে, তারা সবাই যদি নেতৃত্ব দেয়, তখন কিন্তু কার কথা শুনবে, কি করবে, তখন কিন্তু দৃষ্টিভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, ঐক্য যে একটা ছিল, একজন যতটা লিড করবে, সেই রকম কোনো কিন্তু বিদ্রোহী মানুষকে পাওয়া যায়নি। আধুনিক অস্ত্রের অভাব। ঠিক আছে, কারণ ইংরেজদের কাছে যে আধুনিক অস্ত্র ছিল সেই সময়কার, কিন্তু ভারতের কাছ থেকে কোথায় পাবে ওরা? তাই আধুনিক অস্ত্রের অভাবের জন্য এই বিদ্রোহ কিন্তু ওরা খুব সহজেই দমিয়ে দিয়েছিল। এছাড়াও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, অনেক দেশীয় রাজা ব্রিটিশদের সাহায্য করেন, যার ফলে এই বিদ্রোহ পুরোপুরি ফ্লপ অর্থাৎ ব্যর্থ। নেক্সট, এর ফলাফল কি হয়েছিল? যে 1858 সালে কোম্পানি শাসনের অবসান ঘটেছিল। কত সালে? 1858 সালে এই বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে। আর কি হয়? যে রানী ভিক্টোরিয়া ঘোষণা করে। রানী ভিক্টোরিয়া কি করেন? তাদের ঘোষণাপত্র জারি করেন। ভারতের শাসন ব্রিটিশ ক্রাউনের হাতে যায়। আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতো, সেটা কি হয়? উঠে যায়। উঠে গিয়ে কে শাসন করে এখন? সেটা উঠে গিয়ে ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যায়। এবং গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদের সৃষ্টি হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1858 সালে মহাবিদ্রোহের পর গভর্নর জেনারেলের পরিবর্তে কি হয়? ভাইসরয়ের পদ সৃষ্টি হয়। এবং ভারতীয় সেনাবাহিনীর পুনর্গঠন হয়। ভারতীয় সেনাবাহিনীর কি ঘটে? পুনর্গঠন ঘটে। দেশীয় রাজাদের প্রতি তুলনামূলকভাবে নমনীয় নীতি গ্রহণ করা হয়। দেশীয় রাজাদের প্রতি তাদের যে বিভিন্ন নীতি ছিল সরকারের পক্ষ থেকে, সেই নীতিগুলো কি হয়? তুলনামূলক নমনীয় নীতি গ্রহণ করা হয়। এছাড়াও কি করা হয়? কোম্পানি, এখানে কয়েকটা নোট প্রশ্ন তোমরা খাতায় অবশ্যই নোট করবে। কোম্পানি শাসনের অবসান ঘটে কত সালে? 1858 সালে। রানী ভিক্টোরিয়া ঘোষণা করেন 1858 সালে। শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। ঠিক আছে, এবার জেনে নিব এই বিদ্রোহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বই। প্রথম যে বইয়ের কথা বলবো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট 1857। এই বইটির লেখককে? ভি ডি সবাইকর, অর্থাৎ বিনোদর দামোদর সবাইকর বা সবাইকর। ঠিক আছে, নেক্সট কি? দ্য শিপই মিনিটি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। এটা আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার এই বইটি লিখেছিলেন। 1857 এস.এন. রয় বা এস.এন. সেন বা সুরেন্দ্রনাথ সেন এই বইটি কিন্তু তিনি লিখেছিলেন। ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এই বইটির লেখক বিপিন চন্দ্র। আর কি? দ্য প্রেজেন্ট আর্মিট, এটি কে লিখেছিলেন? এরিক স্টোকস। নাম কি বললাম? এরিক স্টোকস লিখেছিলেন দ্য প্রেজেন্ট আর্মিট। এবং মডার্ন ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন বিপিন চন্দ্র। কে লিখেছিলেন? বিপিন চন্দ্র লিখেছিলেন মডার্ন ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন ঈশ্বরী প্রসাদ। কে লিখেছিলেন? ঈশ্বরী প্রসাদ। মহাবিদ্রোহ ছোট্ট একটা টপিক নয়, অনেক বড় টপিক, তাই এখান থেকে এই গুরুত্বপূর্ণ বইগুলো তোমরা জেনে রাখবে। আর কি বই আছে? সিপাহী বিদ্রোহ কবিতাটি লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। কে লিখেছিলেন? সুকান্ত ভট্টাচার্য সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন। ওকে, এইখান ছিল আমাদের সিপাহী বিদ্রোহ নিয়ে প্রশ্নের উত্তরে পালা। এরপর আমরা আসবো সিপাহী বিদ্রোহ শেষ বা মহাবিদ্রোহ শেষ। তারপরে কি হয়েছিল? মহারানীর ঘোষণাপত্র। কত সালে? 1858 সালে মহারানীর ঘোষণাপত্র হয়। কবে জারি করা হয়? 1 নভেম্বর 1858 সালে মহারানী ভিক্টোরিয়া
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখান থেকে সরিয়ে তিনি নিজে কি করেন, তাদের ক্রাউনের হাতে তার শাসনভার চলে যায় এবং 1 নভেম্বর 1858 সালে তিনি একটি ফরমান বা একটি ঘোষণা জারি করেন, যা মহারানী ভিক্টোরিয়া নামে পরিচিত। ওকে, নেক্সট আসি, এই ঘোষণাপত্র জারি কে করেছিলেন? এই ঘোষণাপত্র জারি করেছিলেন মহারানী ভিক্টোরিয়া নিজেই। ওকে, এই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায়? এলাহাবাদে লর্ড ক্যানিং এটি পাঠ করেন। কোথায় পাঠ করা হয়েছিল? এলাহাবাদে। কে পাঠ করেন? লর্ড ক্যানিং এটি পাঠ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কি হয়? অবসান ঘটে এই ঘোষণাপত্রের মাধ্যমে। এটা আমি আগেও বলেছি। গভর্নর জেনারেল পদটা চেঞ্জ হয়ে কি আসে? ভাইসরয় নাম নেয়। কি নাম নেয়? ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, আর কি শর্ত বিলোপ নীতি, ঠিক আছে, কি বলা হয় যে এই যে বিদ্রোহ হয়েছিল তারপরে আর শর্ত বিলোপ নীতি প্রয়োগ করা হবে না বলে এখানে কিন্তু জানানো হয়েছিল। ভারতীয়দের ধর্মে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ঠিক আছে, যে যার ধর্ম সে তার মতো করে পালন করবে, এখানে কোনো হস্তক্ষেপ করা হবে না। তাই র্যামসে মুই একে ম্যাগনা কাটা নামে অভিহিত করেছিলেন। নেক্সট কি? ঐতিহাসিক বিপিন চন্দ্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছিলেন। কেন বলেছিলেন? এই নেতাদের মতো বড় বড় প্রতিশ্রুতি কিন্তু রানী ভিক্টোরিয়া এসে দিয়ে গেছিল, অমুক করা হবে তমুক করা হবে, কিন্তু আদৌ সেই প্রতিশ্রুতিগুলি আদৌ রাখেনি। একে কিত বলেছেন সবটাই নামমাত্র, আসল নয়। সবটাই নাম, নামেই নাম দেখানো হয়েছে, কিন্তু কোনো জিনিসই আসল নয়। আর কি? মহারানী ভিক্টোরিয়া 1857 সালে 1 জানুয়ারি কি উপাধি নিয়েছিলেন? ভারত সাম্রাজ্ঞী উপাধি কিন্তু তাকে দেওয়া হয় বা তিনি নেন। ওকে, নেক্সট চলে আসি, মহারানী ভিক্টোরিয়ার পর ওকে প্রতিবাদ করার জন্য পরপর করে একটা একটা সভা ভারতে তৈরি হয়েছিল। প্রথম যে সভার কথা আলোচনা করব, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সভাটি কি? যে বাঙালি বুদ্ধিজীবীদের পরিচালিত ও গঠিত ভারতের অন্যতম প্রথম রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছিল এই বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠাকাল কবে? 8 ডিসেম্বর 1836 সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠা হয়? কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম সভাপতি ছিলেন পণ্ডিত গৌরীশঙ্কর তর্কাবাগীশ, যিনি জ্ঞানাঞ্জন পত্রিকার সম্পাদক ছিলেন। নাম কি বললাম? যে প্রথম সভাপতি ছিলেন পণ্ডিত গৌরীশঙ্কর তর্কবাগীশ। ওকে, নেক্সট এর প্রথম প্রথম সম্পাদক কে ছিলেন? পণ্ডিত গৌরীশঙ্কর তর্কাবাগীশ জ্ঞানাঞ্জন পত্রিকার সম্পাদক ছিলেন, এবং এর সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। এই সভার প্রধান উদ্যোক্তারা ছিলেন কে? কালীনাথ রায়চৌধুরী, প্রমথনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে, রামলোচন প্রমুখ। এরা ছিলেন কে? এর সবার অন্যান্য সদস্যবৃন্দ। কেমন? আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট যাই, জমিদার সভা। কত সালে হয়েছিল? 1838 সালে 12 নভেম্বর। অনেকের মতে 19 মার্চও কিন্তু এই সভা প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে? 1838 সালে। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু যদি এই অপশনের মধ্যে একটাও অপশন পাও, সেটি কিন্তু তোমাদের সঠিক বলে গণ্য করা হবে। নেক্সট, প্রতিষ্ঠান কলকাতায়। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এটি? কলকাতায় হয়েছিল, হিন্দু কলেজের সভাঘরে এটি প্রতিষ্ঠা হয়েছিল। এর গুরুত্ব কি ছিল? এটি ছিল ভারতের প্রথম সুসংগঠিত রাজনৈতিক সংগঠন, যা ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাবা পেশ এবং আন্দোলন পরিচালনা করে। কে করে? জমিদার সভা। এর সভাপতির নাম কি ছিল? রাজা রাধাকান্ত দেব ছিলেন সভাকবি, সভাপতি এবং সম্পাদক যৌথভাবে ছিল। কে কে ছিল? প্রসন্ন কুমার ঠাকুর ভারতীয় সম্পাদক, এছাড়াও ছিলেন জন ক্রোফার্ড এবং ডাব্লিউ.সি. হারি। এরা ছিলেন জমিদার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিগণ। এরপরে আসি, খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের টপিক, ভারত সভা। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন পড়ে। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 26 জুলাই 1876 সালে কি করা হয়? ভারত সভা প্রতিষ্ঠা করা হয়। ভারত সভা প্রতিষ্ঠিত কোথায় হয়েছিল? অ্যালবার্ট হলে। অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে কফি হাউস। ঠিক আছে, এই বর্তমান কফি হাউসের দোতলায় ছিল অ্যালবার্ট হল, যেখানে কি করা হয়েছিল? ভারত সভার কি প্রতিষ্ঠা করা হয়েছিল।
এই সভার প্রতিষ্ঠাতার নাম কি ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন কিন্তু আনন্দমোহন বসু। সভাপতি সম্পাদক সকলের কিন্তু নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা ভালো করে দেখবে এবং খাতায় অবশ্যই নোট করে রাখবে। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় পড়বে। এ নেশন ইন মেকিং এর রচয়িতাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে রচনা করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু রচনা করেছিলেন। ঠিক আছে। এবং রামতরু লাহিড়ী তৎকালীন বঙ্গ সমাজের রচয়িতা। তাহলে তৎকালীন বঙ্গ সমাজের রচয়িতাকে রামতরু লাহিড়ী। ওকে। এবং ভারত সভা 1883 সাল খ্রিস্টাব্দে বা সালে প্রথম জাতীয় সম্মেলন আয়োজন করে। কত সালে? 1883 সালে প্রথম জাতীয় সম্মেলন আয়োজন করে। ভারত সভা পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কি করে? ভিত্তি করে দেয়। নেক্সট আসি আমি হিন্দু মেলাকে নিয়ে। হিন্দু মেলা প্রতিষ্ঠা কবে হয়েছিল? 12 এপ্রিল 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতাকে? নবগোপাল মিত্র প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে। এবং স্থান কোথায়? কলকাতা চিতপুরের রাজা নরসিংহ চন্দ্র বাহাদুরের বাগান বাড়িতে এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতা চিতপুর। প্রধান উদ্যোক্তা নবগোপাল মিত্র। তাকে কার প্রেরণায় তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন? রাজনারায়ণ বসুর ধারণ প্রেরণায় তিনি কি করেছিলেন? এই হিন্দু মেলাটি প্রতিষ্ঠা করেছিলেন। অপর নাম কি? চৈত্র মেলা, জাতীয় মেলা, স্বদেশী মেলা একে বলা হয়। কাকে? হিন্দু মেলাকে। প্রথম সাধারণ সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর বা মহর্ষি গণেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। সহ সম্পাদক কে ছিলেন? নবগোপাল মিত্র ছিলেন এখানকার সহ সম্পাদক। হিন্দু মেলা হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা সম্পর্কে বলে দিয়েছি। এই যে নবগোপাল মিত্র ছিলেন না, ইনি ছিলেন ন্যাশনাল পেপারের সম্পাদক। কে বললাম? ন্যাশনাল পেপারের সম্পাদক ছিলেন। তাকে জাতীয়তাবাদ প্রচারকও বলা হয়। কি বলেন? জাতীয়তাবাদের প্রচারকও বলে। কাকে? নবগোপাল মিত্রকে। এবং হিন্দু মেলার মধ্যে উনি কি করেছিলেন? স্বদেশী ও জাতীয় চেতনার প্রচার করেন। আর কিছু হিন্দু মেলা সম্পর্কে বলে রাখি। 1867 খ্রিস্টাব্দে প্রথম হিন্দু মেলায় তিনি প্রথম প্রারম্ভিক সঙ্গীত রচনা করেন। লজ্জিত ভারত হাসে হাসে না। লজ্জিত ভারত হাসে হাসে না বলে এমন একটি সঙ্গীত কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কেমন? সত্যেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার জন্য প্রথম জাতীয় সঙ্গীতের মর্যাদা পাওয়া বিখ্যাত গানটি রচনা করেন। মিলে সব ভারত সন্তান, একতান গাও গান, ভারত গৌরবে গাথা ডট 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 ডট। এই গানটি কিন্তু তিনি গেয়েছিলেন। ওকে। নেক্সট 1875 সালে 14 বছর বয়স তরুণ রবীন্দ্রনাথ হিন্দু মেলায় প্রথম রাজনৈতিক কবিতা হিন্দু মেলার উপহার পাঠ করেন। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটিও কিন্তু ভালো করে পড়ে রাখবে। কেমন? এরপরে আসি আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাস সম্পর্কে তোমরা সকলেই কম বেশি অবগত। তাহলে প্রথমে জানবো আনন্দমঠ উপন্যাসটি 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত আনন্দমঠ উপন্যাসটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকার ধারাবাহিকভাবে 1287, ঠিক আছে, ইংলিশে হচ্ছে 1881 বঙ্গাব্দে চৈত্র মাসে লেখা শুরু করেন। আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদক দ্য অ্যাবে অফ বিলস নামে প্রকাশিত হয়, যেটি উৎসর্গ করা হয়েছিল প্রয়াত দীনবন্ধু মিত্রকে। কেন করা হয়েছিল? দীনবন্ধু মিত্রকে। দ্য অ্যাবে অফ বিলস, যেটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র শোনান দেশমাতা হলেন বা দেশপ্রাণ হলেন ধর্ম, দেশ সেবা হলো পূজা। আনন্দমঠ উপন্যাসকে দেশাত্ম জাগরণের জন্য স্বদেশ প্রেমের গীতা নামে অভিহিত করা হয়। আনন্দমঠ উপন্যাসে কি করা হয়? স্বদেশ প্রেমের গীতা নামেও অভিহিত করা হয়। 1857 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর বন্দে মাতরম সঙ্গীতকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় এই আনন্দমঠ উপন্যাসে। এই গ্রন্থ থেকে অনুশীলন সমিতি নামটি গ্রহণ করেছিলেন কে? ব্যারিস্টার প্রমোদ নাথ মিত্র। এই গ্রন্থ থেকে অনুশীলন সমিতি নামটি গ্রহণ করেছিলেন ব্যারিস্টার প্রমোদ নাথ মিত্র।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঋষি অরবিন্দ দেশাত্মবোধকের গুরু হিসেবে আখ্যা দিয়েছেন। কি দিয়েছেন? দেশাত্মবোধকের গুরু হিসেবে আখ্যা দিয়েছেন ঋষি অরবিন্দ। আর কলকাতার কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি গান। কোথায়? কলকাতার কংগ্রেস অধিবেশনে। এই প্রশ্নগুলো আনন্দমঠ উপন্যাস থেকে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ফলো করে রাখবে। নেক্সট আসি বর্তমান ভারত। 1899 খ্রিস্টাব্দে মার্চ মাসে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একমাত্র বাংলা পত্রিকা, নাম কি? উদ্বোধন থেকে প্রথম প্রকাশিত হয়। আর কি? স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত প্রবন্ধটি 1905 খ্রিস্টাব্দে স্বামী শুদ্ধানন্দ এটি কি করেন? একটি পুস্তক আকারে এটিকে প্রকাশ করেন। ওকে, এই দুটোই মাত্র ইম্পর্টেন্ট টপিক, তোমরা বর্তমান ভারত থেকে পড়ে রাখবে। নেক্সট আসি গোরা। গোরা রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। 12টি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম এবং শ্রেষ্ঠ উপন্যাস হলো গোরা। গোরার উপন্যাসের প্রধান চরিত্রকে গৌরমোহন, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, গৌরমোহনের কে উদ্দেশ্য করে গোরা চরিত্রটি এখানে আলোচনা করা হয় বা লেখেন। গোরা এক আইরিশ ম্যানের পুত্র হলেও গোরা তার পরিচয় জানতে পেরেছিল অনেক পরে, তিনি কিন্তু জানতে পেরেছিল। এরপর চলে আসি চিত্র। চিত্র কি? প্রথমে যে চিত্রটি পড়বো সেটা হচ্ছে ভারত মাতা চিত্র। ভারত মাতা চিত্রটি অঙ্কন কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় নব্যবঙ্গ চিত্রকলার জনক। কি বলা হয়? নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় এই কাকে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। নব্যবঙ্গ, ঠিক আছে। শিল্পী শোভন সোমের মতে এই ছবিটির উৎস হলো স্বাধীনতা দেবী শীর্ষক ছবি থেকে। ভারত মাতার মোট 4টি হাত আছে, তার 2টি বাম হাতে, একটিতে রয়েছে বই এবং অন্যটিতে রয়েছে গোছা ধানের শীষ। 2 হাতের একটিতে রয়েছে শ্বেত বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা। কেমন? অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই ছবিকে বেঙ্গল স্কুল অফ আর্ট এর মূল লোগোতে প্রতীক হিসেবে রাখে। কোথায়? বেঙ্গল স্কুল অফ আর্ট। ছবিটির আগের নাম কি ছিল? এই ছবিটির আগের নাম ছিল বঙ্গমাতা এবং এর নাম চেঞ্জ হয়ে এই ছবিটির নাম রাখা হয় ভারত মাতা। কেমন? ছবিটি, মূল ছবিটা যে অরিজিনাল ছবি, সেটি এখন কোথায় রাখা আছে? রবীন্দ্র ভারতী সমিতিতে এটি কিন্তু এখন বর্তমানে যত্ন সহকারে রাখা আছে। আজকের এই অধ্যায়ের লাস্ট টপিক ব্যঙ্গচিত্র। গগনেন্দ্রনাথ ঠাকুর, যাকে বলা হয় ব্যঙ্গচিত্রের জনক, তার অ্যালবামগুলি কি কি? বিদ্রুপ বর্জ্য, অদ্ভুত লোক, নবহুল্ল। প্রচন্ড মমতা ব্যঙ্গচিত্রে তিনি ব্রিটিশ নিপীড়নকে তুলে ধরেছে। ঠিক আছে, এই কটি জিনিস কিন্তু এখান থেকে তোমরা মন দিয়ে পড়বে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এইটুকু পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন হও তারা অবশ্যই বেল আইকন বাজিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আবারও এইরকম টপিক যদি পেতে চাও এবং এই অধ্যায় থেকে যাবতীয় অন্যান্য সাজেশন যদি পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে সাজেশন বলে লিখবে এবং পরের অধ্যায়গুলো আমি অবশ্যই তোমাদের ইউটিউবে আপলোড করে দেব। ধন্যবাদ।